অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি আসলে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকার নতি স্বীকার করেছে, ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। টিআরবির নির্বাহী পরিচালক মনে করেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্রসহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত করার সুযোগ রাখা হয়েছে। আমি শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই। সরকার নতি স্বীকার করেছে একটি কথা তারা বলছেন, সরকার আসলে কেন নতি স্বীকার করতে হয় সরকারকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে। 2025 সালের সম্ভবত 7 বা 8 আগস্ট একটা লেখা বেরিয়েছিল দৈনিক প্রথম আলোতে, যে সরকারের ভেতরে আলাদা সরকার কেন তৈরি হয়। এবং তার প্রেক্ষিতে তার বেশ কিছুদিন পরে আইনমন্ত্রী আসিফ নজরুলের একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল এবং সেখানে তিনি সরকারের ভেতরের সরকারটাকে কিচেন ক্যাবিনেট বলেছিলেন। কিন্তু কিচেন ক্যাবিনেট দিয়ে পৃথিবীর অনেক জায়গায় তাদের সরকার পরিচালিত হয়, এটি সত্য। প্যারালাল সরকার এর ভেতর থেকেও সরকার পরিচালিত হয়, তাও সত্য। কিন্তু আমাদের মতন দেশগুলোতে যখন প্যারালাল সরকার বা এই সরকারের ভেতরের সরকার যখন গেড়ে বসে, তখন প্রথম যে সরকারটা তার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সেই কারণে আমরা এই কিচেন ক্যাবিনেটটাকে ইতিবাচক না দেখে নেতিবাচক হিসাবে দেখি এবং এই নেতিবাচক দেখার পেছনে যতগুলো কারণ এই ধরনের একাধিক সরকার গঠিত হয়, এর পেছনে আমলারা থাকে, এর পেছনে স্বার্থন্বেষী মহল থাকে এবং এই মহলটা তাদের মূল টার্গেটটা থাকে অর্থবিত্তের মালিক হওয়া এবং প্রভাব বিস্তার করা। এই স্বার্থান্বেষী মহলটা আসলে কারা? রাজনীতির সঙ্গে নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা, তারা, নাকি আসলে একেবারে রাজনীতির বাইরের মানুষ? এর মধ্যে সরকারের প্রশ্রয়ে উভয় পক্ষ থেকে মাথা চাড়া দিয়ে ওঠে। আমি উদাহরণ হিসাবে আপনাকে দেখাই। এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে অভিযোগটি উঠেছিল সেটি হলো সরকারের ডিসি নিয়োগের অনিয়ম এবং দুর্নীতি। একেবারে তোলপাড় হয়ে গেল এবং সেই প্রক্রিয়ার সঙ্গে এনসিপির একজন নেতা, বগুড়াতে বাড়ি, তাকে প্রায় 8 মাস পরে এনসিপি তাকে কারণ দর্শাও নোটিশ দিয়ে দল থেকে তাকে বের করে দিয়েছিল। তদন্ত শুরু হলো দুদক থেকে, এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। আবার 25 অক্টোবর মাসে 9 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল 4 জন উপদেষ্টাকে নিয়ে। তার মধ্যে 2 জন উপদেষ্টা ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছেন, আর 2 জন উপদেষ্টা আছেন। সময় দেওয়া হয়েছিল 15 দিন, এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। এর ভেতর থেকে আমরা বুঝতে পারি সরকারের যে ভেতরের যে সরকার, এই সরকার কি সরকারের রান্নাঘরে থাকে নাকি বেডরুমে থাকে। সরকার যদি না চায় তাহলে কোনোভাবে এই যে বিকল্প সরকারগুলো গড়ে উঠতে পারে না। আবার কখনো কখনো কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য যখন দেখে তাদের ইন্টারেস্টটা সেইভাবে সরকার প্রিজার্ভ করছে না, সংরক্ষণ করছে না, তখন তারা বাইরের থেকে আর একটা সরকার গড়ে তোলে। যেমন ঢাকা শহরে গত 1 বছরে এই যে মবের যে সংস্কৃতিটা আমরা দেখছি, বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, এমনকি দেশের সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তাকেও অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, কিন্তু সরকার তাদের সাথে পেরে উঠছে না। কেন? তারা আলাদা একটা প্যারালাল একটা সরকার গঠন করেছে এবং
তাদের কিছু সমর্থক আছে যাদেরকে দিয়ে হেন কোনো অপরাধের কাজ নেই যেগুলো করা যায় না। এখন এই যে প্যারালাল যে সরকারগুলো, বিকল্প যে সরকারগুলো, এগুলোকে রাশ টেনে ধরার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে মেইন যে সরকারটা আছে সেই সরকার, দৃশ্যমান যে সরকারটা আছে সেই সরকার। কিন্তু সেই সরকার যদি দায়িত্বহীন হয়, সেই সরকার যদি নিজের ক্ষমতাটুকু নিজে উপলব্ধি করতে না পারে, এবং সর্বোপরি যখন সে বুঝতে পারে যে জনগণের কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কোনো জবাব দিতে হবে না, তখন মূল যে সরকারটা সে হাত পা গুটিয়ে বসে থাকে, অন্যদের উপরে তার যে দায়িত্ব সেই দায়িত্বটা বন্টন করে দেয়, এবং এর ভেতর থেকে জনগণের জীবনে যে পাথর চাপার যে দুঃসহ অবস্থা, এটি ক্রমশ স্ফীত হতে থাকে, ভেতরের সরকার আরো শক্তিশালী হতে থাকে, আরো শক্তিশালী হতে থাকে। আমলাদের কথাটা আপনি বললেন, বাংলাদেশে এখন পর্যন্ত আমলারাই পরিচালনা করছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, ভাই কথা বলবেন। সেটা হলো, আমাদের জুলাই অভ্যুত্থানের পরে সরকারের 3টি কাজ ছিল প্রায়োরিটি বেস। প্রথম হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা কিন্তু বিচারের কাজে অনেক দূর এগিয়েছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে। তারা জুলাইয়ের সময় কোথাও কি আপনারা কেউ, আমরা বলতে পারবো না যে তারা বন্দুক নিয়ে রাস্তায় নেমেছিল, নামেনি। কিন্তু তাদেরকে কেন সাজা হলো? সাজা হলো তারা প্রত্যেকেই রেসপন্সিবল কতগুলো জায়গায় ছিলেন। তাদের নির্দেশে হেলিকপ্টার গেছে, তাদের নির্দেশে গুলি হয়েছে। তাহলে পুলিশের যিনি প্রধান, একজন শীর্ষ আমলা, পুলিশের সর্বোচ্চ আমলা, তিনি, তাকে কেন আপনি রাজসাক্ষী বানালেন? কেন? তিনি বন্দুক নিয়ে রাস্তায় নামেনি, কিন্তু তার নির্দেশে অথবা তিনি হয় নির্দেশ দিয়েছেন অথবা তিনি নিশ্চুপ ছিলেন। নিশ্চুপ যদি তিনি থাকতেন তাহলে কি সরকার তাকে ওই দায়িত্বে রাখতো? নিশ্চয়ই রাখতো না। তিনি নির্দেশ যে দিয়েছেন, সেই নির্দেশের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনার চানখারপুলে কনস্টেবল গুলি করে মারছে, এবং আপনি কি করছেন? আপনি পুলিশের আইজিকে 2 জনকে আপনি হুকুমের আসামি হিসাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন। আর তৃতীয় যিনি এই যে নির্দেশদাতা হিসাবে সবার আগে যার নামটা আসার কথা আপনি সাসপেক্ট করেন, আপনি সন্দেহ করেন, এবং এই ঘটনাটি ঘটে থাকে, তাকে আপনি রাজসাক্ষী করলেন। রাজসাক্ষী তাকে করা যাবে না আমি সেটি বলছি না, আইনগতভাবে এটি বৈধ। কিন্তু কাকে আপনি রাজসাক্ষী করবেন? আপনি পুলিশের প্রধানকে রাজসাক্ষী করবেন আর একজন কনস্টেবলকে হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করে ফাঁসি দিবেন। তাহলে এর ভেতর থেকে সরকারের যে পলিসি, সেই পলিসি হচ্ছে আপনি যদি নন পলিটিক্যাল হন, আপনি যে পলিটিক্যাল ফিগারের বাইরে হন, আপনি পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট তার বাইরে থাকেন, আপনি যদি প্রভাবশালী হন, আপনাকে কোনো না কোনোভাবে আমি পেছনের দরজা দিয়ে আপনাকে আমি রেস্কিউ করে দেব। জি।